আপনি ঠিকই বলেছেন। আমরা ১ম এ যখন ছোট ছিলাম আমরা দেখতাম বাংলাদেশের মাল্টিন্যাশনাল কোম্পানিগুলা যেগুলো আছে, যেমন মনে করেন ইউনিলিভার, বাংলাদেশে অক্সিজেন বা বার্জার রবিএলাক, গ্ল্যাক্সো তো এখন নাই, গ্ল্যাক্সো ছিল বা ফাইসন্স বাংলাদেশ। এরকম মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে আমরা দেখতাম আপনার ফরেনাররা, সাদা চামড়ার আসতো, মাঝে, মাঝে ইন্ডিয়ানরা আসতো। এবং ৮০-৯০ দশকে ইন্ডিয়ানরা আসতো দেখতাম। কিন্তু এখন আমি দেখলাম ওখানে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেশের যোগ্য সন্তান, যেমন ইউনিলিভার আমি দেখলাম অলমোস্ট বাংলাদেশি। সেখানে ম্যানেজিং ডিরেক্টর থেকে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর থেকে সিএফও থেকে চিফ অপারেটর সবাই। বাংলাদেশে অক্সিজেন বা বার্জার রবিএলাক আমি দেখলাম ওখানে আমাদের, কারণ আমাদের অনেক কোয়ালিফাইড লোকজন এখানে এখন আসছে। তারপরে ইদানিং এটা আমরা মনে হয় ২-৩ মাস আগে আলাপও করছি। এই যে আমাদের বড়, বড় গ্রুপ, যেমন মনে করেন আবুল খায়ের গ্রুপ। আবুল খায়ের গ্রুপের সিইও VR শর্মা। হোয়াই? আবুল খায়ের গ্রুপ, আপনারা ভাইদের মধ্যে মারামারি করতেছেন, আমরা শুনতেছি। আপনাদের গ্রুপ ভাগ হয়ে যাবে। আপনারা বাংলাদেশের মানে রেভিনিউর দিক থেকে বাংলাদেশের ১ নম্বর কোম্পানি। চিটাগং বেসড। বাট আপনারা ঢাকাতেও আপনাদের বড় এস্টাবলিশমেন্ট আছে। আপনারা কি কারণে VR শর্মাকে আপনাদের সিইও রাখছেন? আপনাদের মানে টপ ম্যানেজমেন্টে বাংলাদেশি কোয়ালিফাইড লোকগুলো নিয়ে আমরা একদিন আলোচনা করছি। ওখানে আবুল খায়েরের মতো আরো বড় গ্রুপ চালানোর মতো যোগ্যতা সম্পন্ন লোক ওখানে আছে। আপনারা কি কারণে VR শর্মাকে এখনো রাখছেন? তারা কি রাস্তাঘাটে পাথর মারার জন্য বলবো আমাদের ছেলেদেরকে এখন? রাস্তাঘাটে পাথর মারা হবে। আবুল খায়ের গ্রুপ আপনাকে বলি, বিএসআরএফ এরা এমডি ডিএমডি রাখে নাই, কিন্তু খবর নিয়ে দেখলাম তার ওখানে বাংলাদেশের ১ নম্বর স্টিল কোম্পানি, বাংলাদেশ স্টিল এন্ড রোলিং মিল, অলসো বেসড ইন চিটাগং। মিস্টার এইচ আকবর আলী, আপনি বাংলাদেশের একজন সেরা এন্টারপ্রেনার আমরা জানি। আপনি কি ওখানে ভারতের রর এজেন্সি বানাইছেন আপনার বিএসআরএম? ওখানে গৌতম বন্দ্যোপাধ্যায়, সুনীল কুমার দাস, আমি জানি না আপনি বাংলাদেশি কিনা, আমি আপনার খবর নিতে পারি নাই। তপন বাবু ডেপুটি ডিএমডি আছে, উনি বাংলাদেশি, ঠিক আছে। মহিন্দর সিং, বিপিন শর্মা, সঞ্জয় মুকুন্দবাই ঠাক্কার, সুরেন্দ্র জগডাল, এইরকম এক একজনের বেতন শুনলে আপনি 60-70 লাখ টাকা, 80 লাখ টাকা, 1 কোটি টাকা নাগাদ তাদের বেতন ট্যাক্স ফ্রি। কেন? কি কারণে? এই আকবর আলী সাহেব, আপনি বাংলাদেশের ভালো স্টিল বানান, সেরা স্টিল বানান, আমরা জানি। আপনি আরো ভালো করেন, আমরা দোয়া করি। কিন্তু আপনি এই ভারতীয়দের কি জন্য রাখছেন? কারণটা কি? হাসিনার পদলেহি করেন নাকি আপনার রর এজেন্সি বানাইছেন? আপনার স্টিল মিল, আমাদের এত কোয়ালিফাইড লোক থাকা সত্ত্বেও আপনার ওখানে তপন বাবু আছে, আমি জানি, ভেরি কোয়ালিফাইড। আপনি আমাদের বাংলাদেশি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যেই হোক তাকে রাখেন। আপনি ভারতীয়দের এখনো কেন জায়গা দিচ্ছেন? কি কারণ? অবিলম্বে এদেরকে বাইর করেন। আরো অনেক লম্বা আমাদের কাছে লিস্ট আছে। আমরা ৩ মাস আগে আপনাদেরকে সতর্ক করছিলাম, বিশেষ করে আবুল খায়ের গ্রুপ এবং বিএসআরএম। আপনারা ভারতীয়দের মধ্যে তো প্রেম কেন? আপনাদের স্টিল ঢুকার জন্য ভারতে যে স্টিল আপনারা দেন, কি কারণ? ভারতে স্টিল দেওয়ার জন্য আপনাদের কত কষ্ট করতে হয়েছে। খালেদা জিয়ার সরকার আপনাদের স্টিল ভারতে ঢুকানোর জন্য, বিশেষ করে উত্তর পূর্ব ভারতে, আসাম, মেঘালয়, ত্রিপুরাতে আপনাদের স্টিল এখন যায়, আমরা জানি। কিন্তু ভারত কত রকমের ব্যারিয়ার দিছিল, মনে আছে? কেন এখনো পর্যন্ত আপনারা এদেরকে রাখছেন? আমাদের ছেলেদেরকে, আমাদের কোয়ালিফাইড মানুষকে অবিলম্বে আপনাদের ফ্যাক্টরিতে, আপনাদের টপ ম্যানেজমেন্টে আপনি বসান। এইসব গোবর খাওয়া, এইসব গোমূত্র মোদির বংশধর, এইসব উগ্রবাদী হিন্দুদেরকে এখান থেকে বের করেন, না হয় রাস্তাঘাটে কিন্তু পাথর মারা হবে। আমাদের ছেলে মেয়েদের চাকরি না দিয়ে আমাদের শত্রু দেশ ভারত, ইন দ্য নেম অফ সাপোর্টিং আওয়ার ইন্ডিপেন্ডেন্স, তারা আমাদের শত্রুতে পরিণত হয়েছে। সুতরাং অবিলম্বে আমরা আরো বড় বড় গ্রুপের আমরা খোঁজ খবর নিচ্ছি, অবিলম্বে তাদেরকে বের করেন, না হয় কিন্তু পরিস্থিতি যখন খারাপের দিকে যাবে তখন কিন্তু কেউ জান বাঁচাইতে পারবেন না।
আমি আমার এই ধন্যবাদ। নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেও বলতে পারি যে আমি যখন ইন্ডিপেন্ডেন্ট পত্রিকাতে যখন আমি চাকরি করতাম ২০০৯ বা ২০১০ সালের দিকে, সে জি, সময় যেটা হয়েছিল যে বেক্সিমকো আপনি জানেন দরবেশ খ্যাত সালমান এফ রহমান তার যে ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা সেটাতে আমি দেখলাম যে গণহারে ভারতীয় নাগরিকদেরকে নিয়ে আসা হলো। এবং তখন তারা ইন্ডিপেন্ডেন্ট পত্রিকাটাকে তারা রিলঞ্চড করল। এবং রিলঞ্চড করার কারণে যেটা হলো আরকি যে পুরো পত্রিকাটা তারা বাংলাদেশের ইতিহাসে ১ম বারের মতো একটা ২৪ পাতার ইংরেজি পত্রিকা পুরোটাই রঙিন। এবং পুরোটাই তারা করেছিল হিন্দুস্তান টাইমস এর আদলে। মানে হিন্দুস্তান টাইমস এর যে লেআউট ছিল এবং তাদের যে গ্রাফিক্স এর ডিজাইন ছিল একদম অবিকল ওই আকারে তারা করার চেষ্টা করল। এবং এজন্য তারা যেটা করল যে হিন্দুস্তান টাইমস এরই যারা প্রাক্তন কিছু সাংবাদিক ছিল, যারা বেকার হয়ে গিয়েছিল নানা কারণে, তাদেরকে তারা করল কি বাংলাদেশে নিয়ে আসলো এবং এনে এই বেক্সিমকোর সালমান এফ রহমানের মালিকানাধীন ইন্ডিপেন্ডেন্ট পত্রিকাতে তাদেরকে ঢুকিয়ে দিল। এবং সে সময় কিন্তু আমাদের পত্রিকা থেকে ব্যাপক হারে যারা বাংলাদেশী ছিলেন বিভিন্ন ডিপার্টমেন্টে তাদেরকে ছাঁটাই করে ওই জায়গাতেই ভারতীয়দেরকে বসিয়ে রাখা হলো। এবং আমি টিল ২০১২ সাল পর্যন্ত আমি সেখানে চাকরি করেছিলাম এবং ২০১২ সাল পর্যন্ত কিন্তু ওইখানেই ভারতীয়দের আধিপত্য আমি দেখেছি। যদিও এখন ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা আপনি জানেন যে সালমান রহমান বন্ধ করে দিয়েছেন। তারপরে তো ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন রয়েছে। এবং এই টেলিভিশনেও তো আপনি নিশ্চয়ই জানেন যে নেপথ্যে কিন্তু অনেক ভারতীয়রা কাজ করছে। এবং সালমান এফ রহমানের বেক্সিমকোর নানা কোম্পানিতেই কিন্তু ভারতীয়দের আনাগোনা রয়েছে এবং তারা কাজ করছেন। এবং এটা অনেকটা যেন চুক্তি হিসেবেই করা হয় যে ভারতের একটা চাপ থাকে যে বিভিন্ন কোম্পানিতে এই পরিমাণ ভারতীয়দেরকে রাখতেই হবে বাধ্যতামূলকভাবে। তো এটা রাখতে হচ্ছে। এবং এর মাধ্যমে আমাদের যারা মেধাবী তরুণ রয়েছে তারা কিন্তু সুযোগ পাচ্ছে না। তো এই যে একটা মানে কাজ এটা যে এই শেখ হাসিনা ১ম মেয়াদেই যখন ক্ষমতায় আসলেন তখন থেকেই কিন্তু প্রক্রিয়াটা শুরু হয়। অর্থাৎ ২০০৯ সাল থেকেই কিন্তু প্রক্রিয়াটা শুরু হয়েছিল যেটা এখনো চলমান এবং এখনো এটা একটা অত্যন্ত ভয়ংকর পর্যায়ে পৌঁছে গিয়েছে। তো এই নিয়ে কিন্তু আসলে প্রশ্ন যেটা জাগে যে আসলে কি আমাদের দেশ কি আসলে স্বাধীন বা সার্বভৌম? এটা কিন্তু আসলে প্রশ্নের সম্মুখীন। কারণ একটা স্বাধীন সার্বভৌম দেশে কিন্তু এটা হয় না। যে আপনাকে এটা জোর করে বলা হচ্ছে যে এই পরিমাণ ভারতীয় এখানে রিক্রুট করতেই হবে। তো এটাই কিন্তু প্রমাণিত হয় যে আমরা যতই মুখে বলি যে আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, আসলে কিন্তু এটাকে স্বাধীন সার্বভৌম এই বলার আমি কোন আ যুক্তি আ খুঁজে পাই না। আপনার আপনার কথা তো একদম এটা আমরা হাড়ে, হাড়ে বাংলাদেশের মানুষ টের পাচ্ছে। আপনি যখন আপনার আসল জিনিস আপনি বর্গা দিয়ে দিবেন। আপনার দেশের মূল ক্ষমতা এই যে আমরা এই ছোট, ছোট আ আ আপনার কথাগুলো বলছি মানে কোম্পানি হিসেবে বড় হলেও দেশের তুলনায় তারা কিছু না। একটা দেশ যখন নিয়ন্ত্রণ করার ক্ষমতা আপনার পার্শ্ববর্তী দেশ পেয়ে যাবে এবং তার মাধ্যমে তার যত রকমের খায়েশ, তার যত রকমের ইচ্ছা সে যখন আপনার ওই আরেকজনের মাধ্যমে প্রতিভাত করতে পারবে, প্রতিফলিত করতে পারবে, তখন সে এই কাজগুলা কেন করবে না? খুবই স্বাভাবিক। আমরা তো ধরেন এখন আমরা এই যে ইন্ডিয়া বয়কটের বিভিন্ন পর্যায়ে আমরা ভিতরে যাচ্ছি। কিন্তু আসল মূল তো হলো হাসিনা। মূল তো হলো তার সেবাদাসী আসল পণ্য। ভারতের ১ নম্বর পণ্য তো হাসিনা। এখন ভারতে এরও সৌভাগ্যবান একটা দেশ যে বাংলাদেশে হাসিনার মতো একজন আপনার দাসী, একটা স্লেভ সে তৈরি করতে পারছে। একইভাবে আওয়ামী লীগ এস এন অর্গানাইজেশন তারা বাংলাদেশে তাদের একটা শব্দ ভারতের দেশ হিসাবে ভারতের বিরুদ্ধে বলার তো দরকার নাই। এস্টাবলিশমেন্ট আমাদের গণতন্ত্রের পক্ষে আওয়ামী লীগ করুক। কেউ আওয়ামী লীগ করুক বা কেউ আওয়ামী লীগ না করুক। কেউ আপনার হাসিনাকে ভোট দিক বা না দিক, সেটা তো ডিফারেন্ট জিনিস। বিএনপিকে ভোট দিক বা না দিক। কিন্তু আমার দেশের সার্বভৌমত্ব, আমাদের দেশের গণতন্ত্র, আমাদের দেশের আইনের শাসন, আমি আওয়ামী লীগ যারা করে তাদেরকে প্রশ্ন করি। আপনারা কি ভারতের বিরুদ্ধে একটা কথা বলতে পারবেন? আমাদের ডেমোক্রেসি ধ্বংস করার এই যে প্রক্রিয়ার মধ্যে তারা আজকে ১৫ বছর যে আমাদের শেষ করে দিল। আপনি কি ভোট দিতে পারেন? নাকি আপনি সেই আপনার মানে ভোগ করতেছেন আপনার উচ্ছিষ্ট। উচ্ছিষ্ট ভোগী হওয়ার জন্য কি আপনি এই দেশ আমরা স্বাধীন করছি? আমার পিতামাতারা স্বাধীন করছে এইজন্য স্বাধীন করছে? আপনারা মানে কি কারণে আওয়ামী লীগ করেন? কি কারণে ভারতের এই hegemonic attitude এর বিরুদ্ধে আপনারা কথা বলেন না? I am talking to the আওয়ামী লীগার্স। আজকে যেই দেশটা পাকিস্তান থেকে আমরা যুদ্ধ করে স্বাধীন করলাম ইন দ্য নেম অফ ডেমোক্রেসি। সেই ডেমোক্রেসির ডি এই দেশে নাই। গণতন্ত্রের গ যেখানে নাই। এবং এটার পুরাপুরি দায়ী হচ্ছে হাসিনা এবং তার
মেন্টর তার স্বামী নরেন্দ্র মোদীর ভারত। তাহলে কেন? আমরা যে আজকে এই যে আপনি বললেন যে আমরা কি সার্বভৌম আছি? কিভাবে আপনি সার্বভৌম আপনি থাকবেন? আপনার প্রতিটা ক্ষেত্রে মানে সেটা ব্যবসা হোক, সেটা বাণিজ্য হোক, সেটা রাজনীতি হোক, সেটা জিওগ্রাফি হোক, সেটা ফরেন পলিসি হোক, সেটা আপনার ভোটিং রাইটস হোক, সিভিল রাইটস হোক, সেটা ধর্মীয় স্বাধীনতা হোক, কিচ্ছু আপনার নাই। সবকিছু তার সেবাদাসীকে দিয়ে আ আপনার ইন্ডিয়া আমাদেরকে পরিচালনা করতেছে। সুতরাং আমাদেরকে ভারত বয়কটে অংশ হিসাবে এই যে ভারতীয় ২৬ লাখ লোক আছে বলতেছে। হোয়াট ইস দিস? এখানে তো আপনি যেগুলো বলতেছেন ধরেন এরা হচ্ছে যদি আমি যদি তাদেরকে ধরেও নিই তারা পারমিটেড ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করে। যেহেতু এত বড়, বড় কাজ করে হয়তো এখন নাও করতে পারে কারণ তারা তো কেউ তো এখানে ধরার কিছু নেই। কেউ তো এখানে বাধা দেওয়ার বা প্রশ্ন করার মতো ক্ষমতা কারো নাই। তারপরেও বলব যে ঠিক আছে তারা হয়তো আপনার পারমিশন নিয়েই কাজ করতেছে। কিন্তু আমার দেশের কোয়ালিফাইড লোকগুলার সেখানে জায়গা না করে তাদেরকে দিবে কেন? আরো একদিন বলছিলাম যে আমেরিকাতে বা কানাডার মতো দেশে ওই উপযুক্ত লোক না পাওয়া পর্যন্ত আরেক দেশের লোক আনতে পারে না। সেটার জন্য সিস্টেম আছে। সেটার জন্য আপনার অ্যাডভার্টাইজ করতে হয় পত্রিকায়। পাওয়া না গেলে সেটা গভর্নমেন্ট থেকে স্পেশাল পারমিশন নিতে হয়। আমার দেশের কোয়ালিফাইড লোকের যদি অভাব না থাকে, যদি ইউনিলিভার চালাইতে পারে, যদি বাংলাদেশ অক্সিজেন চালাইতে পারে, বার্জার রবিউলাক চালাইতে পারে, তার থেকে বড় কোম্পানি হইছে বিএসআর এর মতো বা আবুল খায়ের গ্রুপ। আপনারা কি কারণে এই লোকগুলোকে লাগবেন? অবিলম্বে তাদেরকে বের করেন এবং বাংলাদেশের ছেলে মেয়েদেরকে বলবো, বাংলাদেশের কোয়ালিফাইড যারা আছেন তাদেরকে বলবো, আপনারা আমাদেরকে তথ্য দেন আর কোথায় কোথায় আছে, আমরা সবাইকে ধরবো এবং সবাইকে এই ভারতীয় এই ৫ গোলাম গুলাকে এমনকি বাংলাদেশি ব্যবসায়ী হলেও তাদেরকে আমরা ধরবো।